হ্যালো। দেখা যাচ্ছে আমাকে, সেটা তো বুঝতে পারছি, কিন্তু জানি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। সবাইকে শুভেচ্ছা। যারা এই মুহূর্তে দেখছেন বা দেখবেন, আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। তো যদি কেউ কথা শুনতে পারেন, তাহলে একটু মন্তব্য করে জানাবেন এবং আমার তাতে সুবিধা হবে যে হ্যাঁ, আমার কথা যেটা বলছি এটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আসুক, লোকজন একটু দেখা শুরু করুক। তারপরে লোকমান হোসেন জুয়েল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আপনারা যদি একটু মন্তব্য করে জানাতেন যে আসলে আমাকে শোনা যাচ্ছে কিনা, তাহলে ভালো হতো। অনেকেই দেখছেন। বাহ। একটু যদি আমাকে লিখে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আমার জন্য সুবিধা। বা যদি শুনতে অসুবিধা হয়, সেটাও বলতে পারেন যে না, কথা শুনতে পাচ্ছি না। অনেকেই দেখছেন। আস্তে আস্তে দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে শুরু করেছেন। আমি আসলে আজকে এই লাইভটা করেছি, এটা নামের যে লাইভের যে শিরোনামটা দিয়েছি, সেটা আমার কাছেই কন্ট্রোভার্সিয়াল লাগতেছে। এটা কন্ট্রোভার্সিয়াল লাগার এই কারণ, জামাল মোহাম্মদ সৌদি আরব থেকে দেখছি। জামাল মোহাম্মদ ভাই, আপনার প্রতি অনেক ভালোবাসা, কারণ আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমিও দেশের বাইরে আছি, যেটা জানেন। জিসান আল সানি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম জিসান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার এই মন্তব্যটির জন্য। আপনি আমাকে শুনতে পাচ্ছেন। চেতনায় জয় বাংলা, জয় বাংলা। জামাল মোহাম্মদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ জামাল মোহাম্মদ ফর ওয়াচিং মি। শুনতে পাচ্ছি পরিষ্কার, ওকে। তো আমি আজকে আসলে যে লাইভের যে শিরোনামটি দিয়েছি, সেই শিরোনামটি হচ্ছে গিয়ে আসন্ন নির্বাচন নিয়ে কিছু আসলে কথা, এটা শিরোনাম। কিন্তু আসলে নির্বাচন আসন্ন কিনা, এটাই আসলে খুব বেশি আমার কাছে সন্দেহ লাগছে। যে আসলে যে অবস্থা শোনা আজকে, আপনারা একটি দেখবেন যে কুদ্দুস বয়াতির একটি স্ট্যাটাস, এটা নিয়ে আবার পত্রিকা নিউজ করেছে। মানে নিউজটার শিরোনামটা এরকম যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু দেশের যে অবস্থা, তাতে ফেব্রুয়ারির আগেই হচ্ছে গিয়ে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি এই কথাটির সাথে একমত। কুদ্দুস ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, কথাবার্তা আছে। উনি আমাকে চেনেন, আমি ওনাকে চিনি। ওনার কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি নির্বাচন নিয়ে আসলে সামান্য কিছু কথা আমি আমার সহযোদ্ধা বন্ধুদেরকে বলতে চাই, এবং এই কথাগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি, সেই মানুষের প্রতি যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে তাদের অবদানকে যারা স্বীকার করেন, 2 লক্ষ মা বোনের সম্মানের কথা যারা চিন্তা করেন, তাদের জন্য এই লাইভটা কোনো জামাতির জন্য না, এই লাইভটি কোনো দেশ বিরোধী শক্তির জন্য না। তো যে কথাটি আমি আসলে মূলত বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে সামনে যে নির্বাচন আসতেছে, সেটি একটি খুবই পাতানো নির্বাচন। হ্যাঁ, এটা একটা আপনারা নিশ্চিত থাকেন যে সামনের যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনটা একটি পাতানো নির্বাচন, এবং এই নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং সেই আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে না পারে, সেটার জন্য নানা রকম কায়দা কৌশল এই বর্তমান জামাত সরকার করছে। হ্যাঁ, আমি এই সরকারটিকে জামাত সরকারই বলি, কারণ এই সরকারের যা যা হচ্ছে, আপনাদের মাথায় যদি ন্যূনতম বোধ বুদ্ধি থাকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সরকারটি ইনুসও চালাচ্ছে না, কেউই চালাচ্ছে না, চালাচ্ছে জামাত। এবার আপনারা হয়তো অনেকে প্রশ্ন বলতে পারেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র কি বৈষম্য বিরোধী আর কি যে ছাত্র আছে, তারা নাকি এইসব দেশে চালাচ্ছে, এবং ওই যে মুভমেন্টটা হয়েছে জুলাই মাসে, এটা কমপ্লিটলি জামাত ওরিয়েন্টেড। এটা ওই সময় শেখ হাসিনা বলেছে, এবং শেখ হাসিনার কথা আমরা বিশ্বাস করি নাই। শেখ হাসিনার অনেক কথাই আমরা বিশ্বাস করি নাই। যেমন শেখ হাসিনা বলছিল যে আমি 2 বছরের খাবার মজুদ রাখি। আমরা শেখ হাসিনার কথা বিশ্বাস করি, আমরা হো হো করে হাসছি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা
5ই আগস্ট 2024 সালে ক্ষমতা থেকে চলে গেছেন, কিন্তু তারপরেও তার বস্তায় যে উনি মানে বস্তা ভর্তি যে চাল রেখেছে সেই চাল এখনো বিতরণ হচ্ছে। তার মানে শেখ হাসিনার সব কথা যে তখন আমরা বিশ্বাস করি নাই, সেটাও আমাদের একটা ভুল ছিল। আমরা যাচাই বাছাই করি নাই। যারা আমরা বলছি যে শেখ হাসিনা এই যে মিথ্যা কথা বলছে বা শেখ হাসিনা 2 বছরের খাবার মজুদ রাখে না, এটা আমরা রাখছি, এটা বিশ্বাস করি নাই। আমাদের উচিত ছিল শেখ হাসিনার কথা যাচাই করার, সেটা আমরা যাচাই করি নাই। কিন্তু এখন অটোমেটিক যাচাই হয়ে যাচ্ছে। জামাত এবং বিএনপি তাদের নিজেদের নাম দিয়ে ওই দুস্থদের জন্য রাখা যে খাবারগুলো, সেই খাবারগুলো এখনো মোটামুটি বিতরণ হচ্ছে। এবং সেখানে জামায়াত ইসলাম বা বিএনপি তারা বলতে চাচ্ছে যে এই খাবারগুলো আসলে আমরা দিচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া, শেখ হাসিনার রেখে যাওয়া। এখানে আনোয়ার হোসাইন পিয়ার একটি মন্তব্য করেছেন, নাহিদ জামায়াতের প্রোডাক্ট। আমি এটা নিয়ে একটু সময় দিতে চাই। সেটি হচ্ছে সায়ন্ত সাখাওয়াত একজন ডেন্টাল চিকিৎসক এবং উনি সম্ভবত পিজি হসপিটালে সায়ন্ত সাখাওয়াত চিকিৎসা করেন। এবং সায়ন্ত সাখাওয়াত ব্যক্তিগতভাবে আমাকে চেনেন এবং আমিও সায়ন্ত সাখাওয়াতকে ব্যক্তিগতভাবে চিনি। এবং এক সময়ে আমরা বেশ ভালো বন্ধু ছিলাম, যদিও উনি বিএনপি করেন, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম হচ্ছে গিয়ে লেখালেখির একটা জায়গা ধরে। আমি যেই পত্রিকায় লিখতাম, সায়ন্ত সাখাওয়াত সেই পত্রিকায় লিখতেন। উনি একটি কথা বলেছেন, উনি বলেছেন যে জামায়াতের যে আর একজন যে মানে এরকম যে ঘাড় খাটো এরকম থাকে, কি যেন নাম, আমি নামটা ভুলে গেছি, তাহের উদ্দিন, সেও একজন ডাক্তার। সে বলেছে যে নাহিদ হলো আমাদের প্রোডাক্ট এবং আমরা তাকে প্যাট্রোনাইজ করে ওই জায়গাটায় পাঠাইছি। এটা তো একটা লোকের ব্যাপারে বের হয়েছে। ওইখানে যে আপনারা দেখেন এই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল প্রত্যেকটা লোক যারা মূল জায়গায় আছে, এই যে মহিউদ্দিন রনি, তারপরে হচ্ছে গিয়ে সার্জিস আলম, তারপরে হচ্ছে গিয়ে কি নাম ওর, যে দাগ কি নাম ওর স্যার, সেটেরবেল আবদুল্লাহ না হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহ, এগুলো প্রত্যেকটা লোক হচ্ছে গিয়ে জামাতের। এবং আপনারা দেখবেন যে আওয়ামী লীগের যে পেজ, আওয়ামী লীগের পেজ থেকে একটা ভিডিও ওরা প্রকাশ করেছে যে এরা কিভাবে আজ থেকে আরো 5-6 বছর আগে থেকে এই আন্দোলনটাকে আগে একটা আন্দোলন করেছিল। তারপরে মানে এটা মোটামুটি বিভিন্ন সময়ে এরা অর্গানাইজ হইতে যাচ্ছে, সে শুধু কোটা বিরোধী না, আরো অনেক জায়গায় তাদের অবস্থান ছিল। তো এই যারা এই যে আন্দোলনটার সাথে যুক্ত ছিল, সার্জিস আলম যে এক সময় মানে খাইতো, ঘুমাইতো, উঠতো, বসতো, বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুর নাম সার্জিস আলম যতবার নিছে অতবার শেখ হাসিনাও নেয় নাই, এত সে দেখাইছে যে আমি। এইটা হচ্ছে জামাতের একটা টেকনিক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাদিক কায়েম যে ছাত্রলীগের কমিটিতে ছিল। হ্যাঁ, আমি একটা কথা বলি, এখন আমাদের এই কথাটা বলার সময় এসেছে যে ছাত্রলীগ বিগত 15 বছরে কোনো ধরনের খারাপ কাজ করে নাই, কারোর গায়ে একটা হাত দেয় নাই। যারা দিয়েছে তারা প্রত্যেকে শিবির, প্রত্যেকটা সদস্য শিবিরের। আমরা যাদেরকে একদম মার্ক করা চিনি, যেমন ধরেন সাদ্দাম তো শিবিরে যোগ দেয় নাই, তাই না? যারা শিবির, ছাত্রলীগের মধ্যে যে শিবির ঢুকেছে এটার জন্য যে ছাত্রলীগ দায়ী বা আওয়ামী লীগ দায়ী সেই আলাপ আজকে আমি করছি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা লোক এই আন্দোলনের সাথে যুক্ত, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকটা লোক শিবিরের। এবং ছাত্রলীগের যে ছাত্রলীগ সন্ত্রাসী করছে, ছাত্রলীগ হেলমেট পরে হাতুড়ি দিয়ে ছাত্রদের মাজা ভেঙে দিয়েছে, এগুলো সব করেছে সাদিক কায়েমের অর্ডারে। এবং সাদিক কায়েম অর্ডার দিয়েছে এই ছাত্রলীগের নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নামে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সবকিছুর লিডার ছিল সাদিক কায়েম। প্রত্যেকটা কিছু মানে সকল অর্ডার, সকল কিছু এক্সিকিউট করছে সাদিক কায়েম। এবং এখানে ছাত্রলীগের ব্যর্থতা যে সাদিক কায়েমকে তারা বার করতে পারলো না, এটা হচ্ছে ছাত্রলীগের ব্যর্থতা। ছাত্রলীগের আরো অনেক ব্যর্থতা আছে, আজকে আমি এখানে ছাত্রলীগের ব্যর্থতা নিয়ে গল্প করতে আসিনি, আলাপ করতে আপনাদের সামনে আসিনি। কিন্তু একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন, একদম স্থায়ীভাবে সেভ করে রাখবেন, ছাত্রলীগের নামে পুরো বাংলাদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে এর সাথে ছাত্রলীগের কোনো যোগ নাই।
যা করেছে, যতটুকু করেছে সব করেছে শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে, ছাত্রলীগের জাইঙ্গের নিচে ঢুকে। ছাত্রলীগ যারা করত তাদের নুনু চুষে চুষে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে সাদিক কায়েম। এই যে সাদিক কায়েমরা এরা হচ্ছে গিয়ে ছাত্রলীগের নুনু চুষছে। নুনু চুষে এই যে রাঙ্গা চাঙ্গা নাম কি সার্ভিস মলম, হ্যাঁ, লুঙ্গির নিচে ঢুকে সে হচ্ছে গিয়ে নুনু চুষেছে এবং নুনু চুষে সে ওই জায়গাটায় গিয়েছে। ছাত্রলীগের জন্য এটা হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। না, দরকার নাই, ছাত্রলীগে সারা বাংলাদেশে একজন থাকবে। ছাত্রলীগ সম্পর্কে আগে বুঝতে হবে। ছাত্রলীগ এই বাংলাদেশটাকে স্বাধীন করার যে যারা নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে ছাত্রলীগের ভূমিকা, মানে ছাত্রলীগের ভূমিকা 1971 সালে ছাত্রলীগের ভূমিকা যদি আমরা অস্বীকার করি তাহলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। সেই ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই, কখনোই করতে পারে না। এই সকল যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগের নামে হয়েছে প্রত্যেকটা করিয়েছে, ঘটিয়েছে এই সাদিক কায়েম। আর সেই সাদিক কায়েম আজকে সুন্দর করে বেশটা পরিবর্তন করে ওখানে গিয়ে সে বলছে যে আমি তো শিবির। আপনারা কত এইটা কেন হয়, এই ধরনের কর্মকাণ্ড কেন করতে পারে? যখন আমার মাথায় অশিক্ষা থাকে, যখন আমার মধ্যে মূর্খতা থাকে, এই মূর্খতা দিয়েই হচ্ছে গিয়ে এই জামাত শিবির হচ্ছে গিয়ে আওয়ামী লীগে ঢোকে। আমি আওয়ামী লীগের অনেক দোষ আছে, অনেক ভুল আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা আমি এখানে আজকে বলতে আসিনি। আমি যেটা বলতে চাচ্ছি যে সামনের নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন। এই নির্বাচন নিয়ে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ আছে। এই নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগ কি করবে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। বুঝতে পারলেন? আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, কিন্তু ভোট তো দিতে হবে। সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ব্যালটের উপরে নৌকা ছবি আঁকবেন, নৌকার ছবি এঁকে ওটার উপরে সিল মারবেন। হ্যাঁ, আমি আওয়ামী লীগ কখনোই করতাম না, আমি কখনোই আওয়ামী লীগ করি নেই। আমার ফ্যামিলির সদস্যরা হয়তো বা আমার আত্মীয় স্বজন বা আমার গ্রামের লোকজন, আমার আশপাশের লোকজন হয়তো তারা আমাকে মনে করতো যে আচ্ছা এ বোধহয় এর মধ্যে মনে একটু আওয়ামী লীগ প্রেম আছে বা আওয়ামী লীগ করে, কিন্তু আমি আসলে আওয়ামী লীগ কখনো করি নাই। কিন্তু যখন প্রশ্নটা এখানে আমার দেশের, আমার মাতৃভূমি যখন আজকে শকুন দ্বারা আক্রান্ত, তখন আওয়ামী লীগই আমাদের ভরসা। আপাতত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার আওয়ামী লীগের সমালোচনা করব, আবার আওয়ামী লীগ অন্যায় করবে, আবার আওয়ামী লীগের কঠোর সমালোচনা করবো রাস্তার। এবং তাতে যদি আওয়ামী লীগ আমাকে জেলেও নেয়, তারপর আমি আওয়ামী লীগের সমালোচনা করবো যখন আবার আওয়ামী লীগ আসবে। কিন্তু এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যদি এই মুহূর্তে আমরা এই জায়গাটায় সুন্দরভাবে না দাঁড়াই তাহলে এই দেশ পাকিস্তানিরা দখল করে নিবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন, ভাই আপনি কি মনে করেন ওই যে 1200 মাইল দূর থেকে আইসা আবার পাকিস্তান বাংলাদেশ দখল করবে? জি না, পাকিস্তান এখানে প্রচুর বীর্য রেখে গেছে। এই যে ডক্টর শফিকুর রহমান না কি জামাতের ওই যে মোস নাই, সাদা দাড়ি, শকুনের মতো দেখা যায়, এরা হচ্ছে পাকিস্তানি বীজ, এদের বীর্য হচ্ছে পাকিস্তানিদের। মানে এইটাকে আপনারা আবার কেউ লিটারেলি নিয়েন না, এটা হচ্ছে তাদের মস্তিষ্কের মধ্যে যে বীর্যটা ঢালা, এটা পাকিস্তানি বীর্য। এটা একটু মাথায় বোঝার চেষ্টা করেন, মাথায় ঢুকান। এই দেশ, এই বাংলাদেশ, এই ভূখণ্ড আপনার আমার, এটা পাকিস্তানিদের না। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা শুধু জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে সেটা বোঝার জন্য 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত এনাফ। আপনারা যদি কেউ মনে করেন যে দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস, তাহলে আপনার থেকে বড় ভোদাই পৃথিবীতে কেউ নাই। দেশ চালাচ্ছে জামায়াত ইসলাম। এবং এই জামায়াত ইসলাম যদি কখনো বাংলাদেশে ক্ষমতায় আসে, মানে এখন তো আসলে কনস্টিটিউশনালি তারা আসলে ক্ষমতায় না, কিন্তু জামাত যদি বা জামাতের সাথে জামাতকে যুক্ত করে যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে আবার আমরা পাকিস্তান হব। এই বিষয়টা আমি বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। তারেক রহমানের একটা আমি দেখাইতে পারি না, তারেক রহমানের একটা বক্তব্য আজকে থেকে মোটামুটি
24 বছর আগের একটি বক্তব্য আমি একটু আপনাদেরকে পড়ে শোনাইতে চাই। ঠিক আছে, এই হচ্ছে আজকে থেকে 2001 সালের, এটা তো আজকে যেহেতু 24 বছর আগে, মানে 2 যুগ আগে তারেক রহমানের একটি বক্তব্য, আমি আপনাদেরকে বক্তব্যটা পড়ে শোনাই। একজন মুক্তিযোদ্ধার সন্তান এই কথা বলে, এর থেকে অপমানের, এর থেকে লজ্জার আর কিচ্ছু নাই। সে কি বলেছে দেখেন, আমি আপনারা পড়তে পারেন মনে হয়, তারপর আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই যে দেখেন, আমি এটাই পড়ে শোনাবো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি আবার ভুল কিছু করলাম কিনা। দেখেন কি লিখেছে, 71-এর জামাত হয়তো হয়তো মানে হয়তো ওর বাপে যুদ্ধ করছে জামাতের বিরুদ্ধে, ও লিখছে হয়তো 1971 সালে জামাত হয়তো মনে করেছিল যুদ্ধটা ঠিক নয়, এ কারণেই হয়তো, আবার ওই যে হয়তো কিন্তু আবারও আছে, এ কারণেই হয়তো, মানে সে হয়তো বলতেছে, মানে তার সন্দেহ আছে, এ কারণেই হয়তো তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব? আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষেরা এত সময় কেন নষ্ট করছে যে যেটার ভোগান্তি এখনো আমাদের পোহাতে হচ্ছে। আমার জেনারেশনকে বলবো, আসুন আমরা সামনে এগোই, রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত তা করবো। হ্যাঁ, অর্থনৈতিক মুক্তি তো দিবা, খাম্বা চুরি কইরা, এই সিএনজি থেকে টাকা নিয়ে মালয়েশিয়া যারা লোক যাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে তো তুমি অর্থনীতির মুক্তি করবা। মানে এই লোকটা যে জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিল বাংলাদেশে, একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, যার স্বাধীনতার যথেষ্ট ভূমিকা আছে এবং এই রাজাকারদের বিরুদ্ধেই তাদের মানে সংগ্রাম ছিল। তো তার সন্তান সন্দেহ করছে, কারণ হয়তো, যেমন ধরেন আপনি কি বলতে পারেন, হয়তো শব্দটা আমরা কখন ইউজ করি, হয়তো নাও হতে পারে। তো এটা হচ্ছে তারেকের কথা। হ্যাঁ, এই তারেক আবার কিন্তু জামাতের সাথে কোয়ালিশন করবে, এটা মাথায় রাখবেন। এরা বিএনপি আবার, কারণ আপনারা তো একটা জিনিস জানেন, 1991-92 সালে স্পষ্টত দেলোয়ার সাইদি বলেছে নারী নেতৃত্ব হারাম, এবং তারাই কিন্তু আবার নারীর আঁচলের তলায় গিয়ে, খালেদার আঁচলের তলায় গিয়ে তারা কিন্তু ঠিকই ক্ষমতাটা নিচ্ছে। তো জামাতের মতো ভণ্ড, জামাতের মতো হিপোক্রেট বাংলাদেশে আর কোনো দল নাই। আপনি অন্যান্য দলকে অপছন্দ করতে পারেন, চরমনাইকে আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আট্রসিকে ভালো লাগতে পারে না, আমি ইসলামিক গোষ্ঠীদের কথা বলছি। জামায়াত ইসলামকে যারা মনে করবেন যে জামায়াত ইসলামের প্রতিনিধি, আমি বলে দিলাম আপনারা প্রত্যেকে কাফের হয়ে যাবেন। অ্যাকর্ডিং টু ইসলাম, অ্যাকর্ডিং টু কোরআন হাদিস, যারা মনে করবেন যে বাংলাদেশের জামায়াত ইসলাম ইসলামের ধারক বাহক এবং জামায়াত ইসলাম হচ্ছে কি আপনাদের সামনে আইডিওলজি, তারা প্রত্যেকে কাফের হয়ে যাবেন। আমি বললাম জামায়াত ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জামাতে ইসলাম, হ্যাঁ, ওই যে ফজলুর রহমান বলেছে জামাতে ইসলাম, তারা শুধু জামাতেই ইসলাম। ওই যে পাঞ্জাবি করে দেখবেন যে এদের কিছু টেকনিক আছে, আমি আপনাদেরকে জামাত শিবির চেনার কিছু টেকনিক বলে দিই। দেখবেন যে জামায়াত ইসলাম এমন ভাবে দাঁড়িয়ে রাখবে, আপনার কাছে এটা আর্টিস্টিক দাড়ি, এখানে একটু দাঁড়িয়ে রাখবে, এখানে একটু মোচ রাখবে, এই মানে এটা হচ্ছে তাদের লুকানোর একটা পদ্ধতি, বুঝতে পারলেন? তো জামায়াত ইসলামকে নিয়ে যে ক্ষমতায় যেতে চাইবে, আপনাকে বুঝতে হবে ও দেশের শত্রু। ও পাকিস্তান, যে জামায়াত ইসলাম পাকিস্তান বানাইতে চায়, জামায়াত ইসলাম কি মানে তাদের কোন নেতা বলেছে যে দেশকে পাকিস্তান বানাবে? এটা বলতে হবে কেন? ওরাই তো পাকিস্তানি, আবার এর বাইরে আর কিছু বলার আছে বা বলার দরকার আছে? আমার তো মনে হয় না। সুতরাং আমি এই কথাটাই বলি যে বাংলাদেশে এখন আমাদের একটা প্রতিপক্ষ, সেটা হচ্ছে জামায়াত ইসলাম, যারা বাংলাদেশের স্বাধীনতায় তখনও বিশ্বাস করে নাই, এখনো বিশ্বাস করে না, কোনোদিনও করবে না। তাদের অন্তরে পাকিস্তান, কারণ তাদের যে জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এই পাকিস্তানে, জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। এই জিনিসগুলো, ইতিহাসগুলো জানি না, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলোর বক্তব্য আমরা শুনে বিশ্বাস করি, কারণ আমরা অশিক্ষিত। আমাদের চোখের সামনে যেটা আসে খুঁজি না, কিন্তু আমরা খুঁজি না, যেটা চোখের সামনে আসে ওইটাকে আমরা বিশ্বাস করি।
কারণ ওই যে ভদ্র পোশাক পরে শুদ্ধ শুদ্ধ কথা বলে, যেরকম হাত এরকম এরকম নাড়াইয়া তারপরে কথা বলে, আমরা ওইগুলোকে বিশ্বাস করি। কিন্তু আমরা এই তথ্যগুলোকে যাচাই করি না। এখন বর্তমান যে সময়, আপনার যে কোনো তথ্য আপনার যাচাই করার সুযোগ আছে। এই তথ্যগুলো একটু যাচাই করবেন। আপনারা মিথ্যায় কেন বিশ্বাস করেন ভাই? কেন মিথ্যা কথায় বিশ্বাস করেন? মিথ্যা কথায় বিশ্বাস করা যাবে না। একজন আমেরিকায় বসে কথা বলছে, একজন ফ্রান্সে বসে কথা বলছে, একজন অমুক জায়গায় বসে কথা বলছেন, তমুক জায়গায় বসে কথা বলছে, ভাই তাতেই কি এটা সত্য হয়ে যায়? শোনেন, একটা জিনিস মনে রাখবেন, মায়ের চাইতে কখনো কিন্তু মাসির দরদ বেশি হয় না। ইসলাম মুসলমানদের ধর্ম। এই ইসলামের প্রতি যদি কারোর ভালোবাসা বেশি থাকে তাহলে সে মুসলমান হয়ে যাবে। এরকম অসংখ্য নিদর্শন আমরা দেখছি। কিন্তু তোমার নিচেরটা কাটাবা না, নাম পরিবর্তন করবা না, কিন্তু তুমি মুসলমানদের প্রতি তোমার অনেক প্রীতি, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্য অত্যন্ত বাজে, অত্যন্ত জঘন্য। সেটা কি? বাংলাদেশের মানুষ কি? আমরা হলাম ধর্মপ্রাণ মুসলমান। বাংলাদেশের মানুষ যারা, তারা হলো ধর্মপ্রাণ মুসলমান। আমার বাবা মা পূর্বপুরুষ যারা, এরা ধর্মের প্রতি তাদের অন্য ধরনের একটা ভালোবাসা আছে। আর সেইটাকে পুঁজি করছে, সেইটাকে পুঁজি করে হচ্ছে গিয়ে ব্যবসা করছে। যে জামায়াত ইসলাম এটা নিয়ে পুঁজি করে ব্যবসা করছে। ফ্রান্সে বসে একজন, মানে আমি গু ঘাটাইতে পছন্দ করি না, যার কারণে এই গুটার নাম নিলাম না, এটা একটা গুড় দলা, একটা গুয়ের দলা, ঠিক আছে? আপনারা এই গুয়ের দলার কথা বিশ্বাস করেন? আপনাদের মাথায় একবার এই কথাটা আসে না যে অন্য ধর্মের একটা মানুষ সেই ইসলাম ধর্মকে এত ভালোবাসে, মুসলমানদের প্রতি তার এত প্রীতি, তাহলে সে কেন মুসলমান হয় না? এই কথাটা কেন আপনারা আজকে থেকে যারা ওই লোকের ভিডিও দেখবেন, তারা প্রত্যেকে ভিডিও নিচে এইটা মন্তব্য করবেন যে আইদার আপনি মুসলমান হবেন, অথবা আপনার মুসলমান সম্পর্কে কোনো কথা, মুসলমান ধর্ম সম্পর্কে, মুসলমান ধর্মকে নিয়ে এত প্রীতি আমরা আপনাদের কাছে চাই না। ইয়েস, আমরা চাই না। আপনি মুসলমান হন, মুসলমান হন, প্রচুর মানুষ মুসলমান হচ্ছে, অন্য ধর্ম থেকে এখানে আসছে, মুসলমান হন, আসেন, দাড়ি রাখেন, টুপি পরেন। এই যে আপনার মোষ এই পর্যন্ত নামছে, আপনি যে জল খান, পানি খান, ওইটা তো আপনি তো এখনো পানি খান না, আপনি তো এখনো জল খান, তাই না? আপনি তো এখনো জল খান, আপনি তো এখনো পানি খাওয়া শুরু করেন নাই, মোষে ভিজেই আপনি এখনো জল খান। ওদিকে আপনি বলতেছেন আপনি মুসলমানদের প্রতি আপনার হেভি মায়া। ভাই, মায়ের চাইতে কখনো মাসির দরদ বেশি হইতে পারে না। হ্যাঁ, সে হলো মায়া রাক্ষসী, এটাকে বলে আমাদের অঞ্চলে, যেটাকে বলে মায়া রাক্ষসী। এই মায়া রাক্ষসের কথায় আপনারা পইরেন না। এদের একমাত্র উদ্দেশ্য এটা যে আমেরিকাকে তারা দেখাবে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশের মুসলমানরা সবাই জঙ্গি। আপনার ভাই, বাপ, আমার মা, মানে যে একটা জীবনে মুরগি জবাই করতে পারে না, আমার চাচা, খুড়া, আত্মীয় স্বজন, তাদের সবাইকেই হচ্ছে গিয়ে একটি বিশেষ দেশের কাছে দেখাবে যে এরা জঙ্গি, এখানে জঙ্গিবাদ চলছে, এদেরকে দমন করতে হবে। সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনারা এদের মাথায় এই জিনিসটা কেন একটাবারের জন্য ঢোকে না? হ্যাঁ, তার বক্তব্য এই সময় মনে হবে, এই মুহূর্তে মনে হবে যে না, যে সে যে বক্তব্য দিচ্ছে এটা খুবই বাংলাদেশের জন্য উপকারী, কিন্তু ধানমন্ডি 32 নাম্বারটা ভেঙে সেখানে নামাজ পড়া এবং সেইখানে গরু জবাই করা, এটা কি কোনো, এটা কি ইসলামে আছে? আপনারা একটু বলেন আমাকে, এটা কি ইসলামে আছে? কিন্তু এইটা কিন্তু ওই সেই বিশেষ লোকের সরাসরি পরামর্শে করা হয়েছে। সে তো এটা বলছে, এটা তো আমার মুখের বক্তব্য না, সে তো নিজেই বলছে, এই অমুক জায়গায় বুলডোজার আছে, নিয়ে আসো, এই আমি বুলডোজার আলাকে ফোন করতেছি। সে ওই জায়গা থেকে বুলডোজার আলাকে ফোন দিয়ে আনাইছে। কেন ভাই, তোরা তো চুলকানি কিসের? তোর মুসলমানদের জন্য এত ভালোবাসা কি জন্য? তাহলে তো ভালোবাসাতে মুসলমান হয়ে যা। তোর যদি মুসলমানদের প্রতি এত ভালোবাসা, তুই মুসলমান হয়ে যা। তো যেটা বিষয় আমি বলতেছি সেটা হচ্ছে, এন্ড অফ দ্য ডে জামাতকে প্রতিহত করতে হবে, যে কোনো ধরনের উগ্রবাদকে প্রতিহত করতে হবে। জামাতে ইসলাম কোনোভাবে ইসলাম নয়, জামায়াত ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন তো মৌদুদির সাথে কি হয়েছিল জানেন আপনারা? জামায়াত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি, তার সাথে কি হয়েছিল আপনারা জানেন? আরে ভাই, এইটা আগে জানেন, মৌদুদি কি হয়েছিল, কেমনে মরছিল। মৌদুদিকে বলা হয়েছে পাকিস্তান, শুধু পাকিস্তান না, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মুসলমানেরা মৌদুদিকে নাস্তিক বলে প্রমাণ করছে যে সে নাস্তিক কিনা, সে শুধু সেই ইসলাম বিদ্বেষী এবং তার অন্য কোনো এজেন্ডা আছে।
আপনারা জামায়াত ইসলাম কি এইটা আগে জানেন। জামায়াত ইসলাম কোন ইসলাম পালন করে সেটাকে বোঝেন। জামায়াত ইসলাম ইসলাম নয় ভাই। আমি একটা কথা বলি, ধর্ম যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ধর্মের আসল উদ্দেশ্য কি বলেন তো? মানুষ যাতে ভালোভাবে বসবাস করে, মানুষ যাতে অনৈতিক না হয়, মানুষ যাতে ভালো থাকে, এটাই তো ধর্মের উদ্দেশ্য, তাই না? আর রাজনীতি কি? রাজনীতি হলো গিয়ে একটি নোংরা জিনিস। কেন নোংরা জিনিস? রাজনীতির মধ্যে নোংরামি হবেই। এটা পৃথিবীর সকল দেশের রাজনীতিতে নোংরামি হয়। তাহলে ধর্মের সাথে তুমি রাজনীতি মিশাইতে যাও কেন? ধর্মের মতো একটা পবিত্র জিনিসকে তুমি রাজনীতির মতো একটা অপবিত্র জিনিসের সাথে মিলাও কেন? এইটা যারা মিলাইছে সবার আগে তাদেরকে বয়কট করতে হবে। এইটা আপনাদের প্রতি আমার অনুরোধ, যে যারা ধর্মের সাথে রাজনীতিকে মিলাবে এদেরকে সবার আগে বয়কট করেন। এরা শুধু মানুষের শত্রু নয়, এরা যে কোনো ধর্মেরও শত্রু। এদেরকে আগে প্রতিহত করেন, এদেরকে কোনোভাবে দাঁড়াইতে দেওয়া যাবে না। এটা সবসময় করবেন, এটা সবসময় মাথায় রাখবেন যে ধর্মের সাথে রাজনীতি মিলাবেন না, এবং ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে মনে করবেন ওরাই ধর্মের শত্রু। জামাতে ইসলাম মানে জামা পইরা ইসলাম, বুঝতে পারছেন? তারপরে এই যে ধরেন হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলাম নামটাই তো একটা মানে শিরকি নাম, একদম সেরেক। হেফাজতে ইসলাম নামটাই সেরেক। কি কারণে সেরেক জানেন ভাই? ইসলাম ধর্ম হচ্ছে গিয়ে রক্ষা করার দায়িত্ব নিছে আল্লাহ। ইসলাম ধর্ম হেফাজত করার দায়িত্ব আল্লাহ। কোরআন শরীফ লাউহে মাহফুজে লিখে রেখেছে আল্লাহ সৃষ্টির শুরুতে। কারণ কি? সে হেফাজত করেছে। ওই হেফাজত মানুষের দ্বারা তো ইসলামকে হেফাজত করা যায় না ভাই। মানুষ কিভাবে ইসলামকে হেফাজত করবে? প্রত্যেকেরই আলাদা আলাদা এজেন্ডা আছে। এই এজেন্ডাগুলোকে বার করার চেষ্টা করেন, এই এজেন্ডাগুলোকে বোঝার চেষ্টা করেন। আপনাদের মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, এটা বুঝতে পারছেন না। এই লাইভ ভিডিও কি বলে ইউটিউবে ভিডিও দিয়ে কোটি 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 টাকা ইনকাম করছে, তার মানে আপনাকে বিক্রি করছে। আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন না কেন ভাই? এইটাই ভুলবেন না। এই কথাগুলোতে অনুরোধ, আপনারা একটু তথ্যগুলো যাচাই করেন। এবং মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হইতে পারে না ভাই। আমাকে যে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন যে গর্ভে রেখেছে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমার জন্মের পর থেকে যতক্ষণ না পর্যন্ত আমি স্বাবলম্বী হয়েছি ততক্ষণ পর্যন্ত আমার মা আমাকে দেখভাল করছে। আমার মায়ের থেকে তো ভাই কেউ আমাকে বেশি ভালোবাসতে পারে না, এইটা তো বুঝতে হবে আপনাদেরকে। আমার জন্মদাত্রী মায়ের থেকে বেশি কেউ আমাকে ভালোবাসতে পারে না। তো এই মায়ের রাক্ষসীদের হাত থেকে ধর্মকে বাঁচাতে হবে, এই মায়ের রাক্ষসীদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এদের অন্য এজেন্ডা আছে। ভারত পার্শ্ববর্তী দেশ, সেই ভারতকে দেখানো দরকার যে বাংলাদেশে প্রচুর পরিমাণ জঙ্গি আছে, প্রচুর জঙ্গি, সুতরাং বাংলাদেশে অ্যাটাক করো, সার্জিক্যাল অ্যাটাক করো। এইটাই হচ্ছে উদ্দেশ্য, এইটা বোঝেন। নামের শেষে ভট্টাচার্য, উচ্চবর্ণের হিন্দু, সে আপনার ইসলামের জন্য এত মায়া দেখাচ্ছে, আপনার ব্রেন কাজ করে না? আপনার ব্রেন কি একটুও কাজ করে না যে ও আমার ইসলাম রক্ষা করার কে, ও আমার ইসলামের প্রতি এত পীড়িত দেখায় কে? হ্যাঁ, তো পীড়িত দেখাবি তুই ইসলাম গ্রহণ কর, তাও তো করস না। যাই হোক, যেটা আমি বলতেছি, এই কথা বলে শেষ করব। অনেক সময় আপনাদেরকে ব্যস্ত রাখছি, আমি মন্তব্যগুলো পড়তে পারছি না, মন্তব্যগুলো খুব দ্রুত উঠে যাচ্ছে। আমি যেহেতু এই লাইভ টেপ করায় খুব বেশি একটি অভ্যস্ত না, আমি শুধু একটা কথাই বলবো, সেটি হচ্ছে আসন্ন নির্বাচন যদি হয়, আবারও বলছি যদি নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যে কোনো ভাবে হোক, তারা সংবিধানকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে দরকার হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চাইবে, এবং সেটা হবে আরেকটি বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আওয়ামী লীগকে দুর্বল ভাবার কোনো কারণ নাই ভাই। আওয়ামী লীগ এমন একটা দল প্রচুর বার সে একদম মাটির সাথে মিশে গেছে। 75-এর পর আর এই দেশে আওয়ামী লীগ দাঁড়াবে সেটা অনেকে বিশ্বাসই করে নাই। আমি তো তখন জন্মাই নাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়স্ক, বা আমার আত্মীয় স্বজন যারা বয়স্ক, তারা বলেছে যে আমরা ভাবি নাই যে আর আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশে দাঁড়াতে পারবে। কিন্তু সেই আওয়ামী লীগ যখন প্রত্যেকবার কাম ব্যাক করে, আগের থেকে আওয়ামী লীগ কিন্তু অনেক ভালোভাবে, অনেক স্মার্টলি কাম ব্যাক করে, এবং সেটা আবারও করবে।
কিন্তু আপনাদের প্রতি একটা অনুরোধ, অনেক অনেক লাইভের বড় বড় হ্যাডোমালার আছে না, যারা নির্দেশনা দেয়, আমি নির্দেশ দিলাম এইটা কর, না ভাই, নির্দেশনা দেওয়ার মতো আমি কেউ না। বিনীত অনুরোধ, হাত জোর অনুরোধ, যদি আপনি আপনার মাতৃভূমিকে বাঁচাতে চান তাহলে কি করবেন? নির্বাচনকে বানচাল করে দিবেন। কিভাবে নির্বাচনকে বানচাল করে দিবেন? নির্বাচন অফিস ভাঙবেন, নির্বাচনের সময় জ্বালাও পোড়াও করবেন না, সেটা করবেন না, সেটা একদমই করবেন না। এই লোক আমরা না। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে জ্বালাও পোড়াও, মানুষ হত্যার সম্পূর্ণ বিপক্ষে, এবং বিপক্ষে না, বিরোধী। যেটা করবেন, ভোট কেন্দ্রে যাবেন, পুরো ব্যালটটাকে নষ্ট করে দিবেন, প্রত্যেকটা মার্কায় সিল মারবেন এবং ওইখানে নৌকার একটা ছবি এঁকে দিবেন। নির্বাচনকে বানচাল করে দিতে হবে একদম। কিসের বালের নির্বাচন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কিসের নির্বাচন? নির্বাচনকে বানচাল করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। এই নির্বাচন আবার হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হইতে পারে না, ইতিহাসে কখনোই হয় নাই, ভবিষ্যতে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না। ভোট কেন্দ্রে যাবেন, ব্যালট বাক্সের উপরে যার দ্বারা সম্ভব আলাদা করে সিল বানাই নিয়ে যাবেন, নৌকা লেখা, অথবা নৌকার ছবি নিয়ে যাবেন, আঠা দিয়ে মাইরা দিবেন, নৌকার ছবি এইটা তার উপরে সিল মারবেন। নির্বাচনকে বানচাল করে দিতে হবে। সিল পকেটে করে নিয়ে যাবেন। হ্যাঁ, এই যে একজন তাওসিফ ইমতিয়াজ ভাই লিখেছেন, হ্যাঁ, সিল পকেটে করে নিয়ে যাবেন, নৌকার ছবি দিয়ে সিল বানাবেন, ওই সিল মাইরা দিবেন। ব্যালটের প্রত্যেকটা মার্কার উপরে নৌকার সিল মাইরা দিবেন, প্রত্যেকটা মার্কার উপরে। এইটা হলো আপনাদের প্রতি আমার অনুরোধ। নির্বাচনকে বানচাল করে দিতে হবে। দেখা যাবে যে যত ভোট পাইছে তার 60% ভোট পাইছে হচ্ছে গিয়ে নৌকা। এইটা আমাদের করতে হবে। যদি কোনোভাবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হয়, নির্বাচনকে বানচাল করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু সেটা শান্তিপ্রিয় ওয়েতে। কোনো ধরনের সহিংসতা করা যাবে না, কোনো ধরনের ভাঙচুর করা যাবে না। কেন সহিংসতা ভাঙচুর আমরা যখনই করব, তখনই ওই মাদারচোদেরা দেখাবে যে এরা সন্ত্রাসী, এরা ইসলামী মৌলবাদী, অথচ কিন্তু এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তখন তারা বলবে যে এরা ধর্মীয় সন্ত্রাসী, এরা ইসলামী জঙ্গি। এই সুযোগ কিন্তু দেওয়া যাবে না, এই সুযোগ কোনোভাবে দেওয়া যাবে না। যেটা করতে হবে, পকেটে করে সিল বানিয়ে নিয়ে যে ব্যালটের প্রত্যেকটা মার্কার উপরে নৌকার সিল মেরে দিবেন। ব্যালটের ফাঁকা জায়গায় পুরো জায়গাটা নৌকার ছবি এঁকে দেবেন এবং ব্যালট বাক্সটা ভাঁজ করে নৌকার মতো করে তারপরে ওখানে এই যে বক্সটার মধ্যে দেয়, ওই ব্যালটটাকে নৌকা বানাবেন, ব্যালটটাকেই নৌকা বানিয়ে ফেলবেন। কাগজের নৌকা বানাইতে পারেন না? প্রত্যেকে কাগজের নৌকা বানাইতে পারেন। ব্যালট পেপারটাকেই নৌকা বানিয়ে তারপরে ওর মধ্যে দিবেন। আজকে এই মুহূর্তে আমার কাছে ওয়াদা করেন যে ব্যালটটার উপরে নৌকা থাকবে, ব্যালট পেপারটা তো ধরেন এপাশ ওপাশ দুই পাশ থাকে, পুরো ব্যালটটাকে নৌকা দিয়ে ভরিয়ে দেবেন। ঠিক আছে? এইটা আপনাদের প্রতি আমার হাত জোর অনুরোধ। এইটাই হবে আমাদের প্রতিবাদ, ভয়ঙ্কর প্রতিবাদ। এবং এটা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকুক, এইটা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকুক যে দলটি নির্বাচনে যাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, সেই দলটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে। আর একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা দেখছেন এই মুহূর্তে, প্রত্যেকের প্রতি একটা অনুরোধ থাকবে। আওয়ামী লীগ যারা করেন তাদের প্রত্যেকেরই স্থানীয়ভাবে একজনের সাথে আরেকজনের ঝগড়া আছে, নানা রকম পলিটিক্যাল কারণে হতেই পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে কাউকেও করার কিছু নাই। সবাই সবার সাথে আপোষ করে ফেলেন। ভাই তোর সাথে আগে যে ঝগড়া ছিল ওটা ছিল, এখন আমরা ভাই, কারণ আমরা এখন বিপদে আছি। আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, কিন্তু এখন আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। কেন? এটা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, এটা জামাতের বিরুদ্ধে কথা বলছি। সবাই যার যার সাথে যেই ঝগড়া বিবাদ আছে সেই ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলে একত্রিত থাকেন। এখন আমাদের একত্রিত থাকা, সংঘবদ্ধ থাকা সবচেয়ে বেশি জরুরি। অনেক মানুষই ভুল বুঝতে পেরেছেন যে আসলে আমরা এই ভুল করেছি, অমুককে চেটেছি, অমুককে চুষেছি, সেইটা ভুল ধারণা ছিল। সেই ধারণা থেকে বেরিয়ে আসেন, নিজেরা একতাবদ্ধ থাকেন। যারা যারা যেই সেকশনে কাজ করেন, যেমন বাজারে একজন একজন আওয়ামী লীগ আছে, সবাই ওই এলাকায় যত আওয়ামী লীগের আছে সবাই ওই দোকান থেকে কেনাকাটা করবেন, সবাই ওই দোকানে গিয়ে কেনাকাটা করবেন। ধরেন কথার কথা,
বাজারে একটা দোকান আছে, মুদি দোকান, সেই মুদি দোকানদারের নাম মনে করেন কথা কথা টিটো। এই মুদি দোকানদারের কাছ থেকে সব বাজার করবেন। যত আওয়ামী লীগ করেন যারা, ওই মুদি দোকান থেকে বাজার করবেন। একটা টেইলার শপ আছে, জামা কাপড় বানাবেন ওই যে লোক আওয়ামী লীগ করে, ওর ওখান থেকে গিয়ে। অন্য যারা যারা আছে, অন্য যে যে দল করে, সবাইকে বয়কট করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রতিবাদ। আমরা কোনোভাবে জ্বালাও পোড়াও ভাঙা চূড়া এর মধ্যে যেন আমরা না যাই, কারণ তাতে আমাদের দেশের সম্পদ নষ্ট হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা কিন্তু করা যাবে না। বিএনপি অফিসও ভাঙা যাবে না, জামায়াত ইসলামের অফিসও ভাঙা না, কারণ জামায়াত ইসলাম ওখান থেকে লাথি মেরে বের করে দিয়ে ওইটাকে আমরা অন্য কাজে লাগাবো। কিন্তু কোনো ভাঙচুর করা যাবে না, ধ্বংসযজ্ঞ করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কারোর গায়ে হাত দেওয়া যাবে না। কিন্তু প্রতিবাদ হবে নীরবে, চুপে চুপে। যে ধরেন ব্যবসা প্রতিষ্ঠান অমুক তমুক, সেখানে আমরা যাব এবং আমাদের সাথে যার যার যেই ভুল বোঝাবুঝি ছিল, ঝগড়া বিবাদ ছিল, মারামারি ছিল, সেগুলো ভুলে গিয়ে এখন আমরা এটা করব। কি করব? আমরা নিজেরা একতাবদ্ধ থাকব। কোনোভাবেই আমাদের মধ্যে যেই আগে যে ঝগড়া ছিল, বিবাদ ছিল, ওইগুলো মিটিয়ে ফেলতে হবে, ওইগুলো ভুলে যেতে হবে। একটাই গ্রুপ, একটাই দল, সেটা কি? মুক্তিযুদ্ধের পক্ষের দল, বাংলাদেশকে রক্ষার দল। বাংলাদেশকে আর শকুনের হাতে দেয়া যাবে না, এটা মাথায় রাখবেন। তো এইটাই ছিল আজকে এই লাইভের উদ্দেশ্য। সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি একটু বলে দেই, সেটা হচ্ছে নির্বাচনের যেদিন নির্বাচন হবে, প্রত্যেকে ভোট দিবেন, প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন, হাতে কলম নিয়ে যাবেন এবং ব্যালটের উপরে সুন্দর করে নৌকার ছবি এঁকে সেটা রাখবেন আলাদা, এবং অন্যান্য প্রত্যেকটা মার্কার উপরে ছিল মেরে দিবেন। এবং বাংলাদেশে আমরা একটা ইতিহাস তৈরি করব যে যেই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, সেই দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এবং কি করবেন? ব্যালটটাকে ভাঁজ করে নৌকা বানাবেন, নৌকা বানাই তারপরে ব্যালট বাক্সে ঢুকাবেন। ইতিহাস হয়ে যাবে বাংলাদেশে এটা। এই ইতিহাস আমরা করতে চাই। পারবো না আমরা ইতিহাস করতে? অবশ্যই পারবো, যদি আমাদের প্রতি দেশপ্রেম থাকে, মায়ের প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই কাজটা। এই যে নুরুদ্দিন জেনজি, ঠিক আছে, কে কার চামড়া তোলে দেখা যাবে ভাইরি। হ্যাঁ, চামড়া কে কার তোলে? চামড়া তুলে লবণ দেওয়া হবে, লবণ। কিন্তু আক্ষরিক অর্থে না, তোমার শরীরের চামড়া তুলে লবণ দেওয়া হবে না। আমরা ওই সহিংস না। কার চামড়া তুলে নেওয়ার হুমকি দিচ্ছ দেখবা। হ্যাঁ, চামড়া তুলে নেওয়া হবে। আসো চামড়া তুলতে। কারে কার লাগে কি কাও চেনো আমারে? চামড়া তুলতে নিয়ে চামড়া তুলতে আহো, হালার পো হালা। চামড়া তুইলা পুটকির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। চোদানির পোলা চামড়া তুলতে আইছে। যাই হোক, চামড়া বেটা হাসিনাই তুলতে পারে না, আর কে আমার চামড়া তুলবে বেটা? ছাগল, পাগল ছাগল কোথাকার। যাই হোক, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ যে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে গিয়ে এই যে নৌকা পুটকি দিয়ে ভরে দেবো। কিভাবে জানো? ব্যালট বাক্সটাকে ভাঁজ করবেন, নৌকা বানাবেন, নৌকা বানায় পুটকি দিয়ে ঢুকাই দিবেন। এই যে আছে না, কি যেন মন্তব্য করছে নুরুদ্দিন গাঞ্জাখোর, তাই তো লেখা, কি নুরুদ্দিন গাঞ্জাখোর। এই নুরুদ্দিনের গাঞ্জাখোরের পুটকি দিয়ে ঢুকাই দিবেন। ঠিক আছে? এখন যারা ওর আইডিটা দেখতে পাচ্ছেন, এখনই পারলে পুটকি দিয়ে ঢুকাই দেন। এই চুতপারানির পথে এখনই পুটকি দিয়ে ঢুকাই দেন। খানকির পোলাগো, চোদানির পোলা। তো বন্ধুরা, ভোট কেন্দ্রে যাবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। কিভাবে? নৌকা ওখানে না থাকলে নৌকার ছবি এঁকে তার উপরে ছিল মারবেন। জয় আমাদের হবেই। আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না, কারণ আমরা মাতৃভূমিকে ভালোবাসি, আমরা বাংলার সন্তান। আমরা একটা ইতিহাস করতে চাই, যে দলটিকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, সেই দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। ঠিক আছে? আজকের মতো লাইভ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।